হাই স্কুল টেট হোক বা হায়ার সেকেন্ডারি টেট হোক, যাই টেট হোক না কেন আপনাদের 50 নম্বরের প্যাডাগজি কিন্তু আপনাদের থাকছে। অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা দেখতে পাচ্ছি যে 50 নম্বরের প্যাডাগজি আপনাদের হাই স্কুল টেট বা সেকেন্ডারি টেটের থাকছে। তো আমরা কিছুটা প্রশ্ন আপনাদের সঙ্গে ডিসকাস করব। প্যাডাগজির প্রশ্ন কী ধরনের হাই স্কুল টেটের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছিল তার উপর ভিত্তি করে আজকে সামান্য কয়েকটা প্রশ্ন অ্যানালাইজ করব আপনাদের সম্মুখে। তো ক্লাসটা একদম ছোটো হবে, আপনারা সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই ধরনের যদি ক্লাস আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। তো চলুন আজকে দেখে নিই আমাদের আজকের প্রথম প্রশ্ন। তো দেখুন প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে দেখি। প্রথম প্রশ্ন দিয়েছে স্টেটমেন্ট 1। তো স্টেটমেন্ট 1-এ কী লেখা আছে দেখি। দ্য মেথড অফ কম্পেয়ারিং দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট উইথ হিজ হার পাস্ট পারফরমেন্স ইজ কল্ড সেলফ স্ট্যান্ডার্ড অ্যাপ্রাইজাল। এজন ছাত্ৰৰ প্ৰদৰ্শনক তেওঁৰ অতীতৰ প্ৰদৰ্শনৰ সৈতে তুলনা কৰাৰ পদ্ধতিক মানক মূল্যায়ন বলে কোয়া হয়। অর্থাৎ কি একজন ছাত্রের বর্তমানে যে প্রদর্শন করছে তার সেই প্রদর্শনকে বা বর্তমানের পারফরমেন্সকে আমরা বলতে পারি, বর্তমানের পারফরমেন্সকে যদি অতীতের পারফরমেন্সের সঙ্গে যদি আমরা তুলনা করি, যে আগে ছাত্রটা আগে খুব ভালো করে পারফরমেন্স করতে পারতো এখন কম করছে, বা আগে কম করতো এখন খুব ভালো করছে, অর্থাৎ প্রিভিয়াস পারফরমেন্সের সঙ্গে যদি বর্তমান পারফরমেন্স যখন আমরা তুলনা করি, এই যেটা পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় সমানক মূল্যায়ন বা সেলফ স্ট্যান্ডার্ড অ্যাপ্রাইজাল। অর্থাৎ স্টেটমেন্ট 1 100% কারেক্ট, এটা একদম সত্য কথা বলেছে, সুতরাং আমাদের স্টেটমেন্ট 1 কারেক্ট। স্টেটমেন্ট নাম্বার 2 আমরা দেখি নর্মেটিভ অ্যাসেসমেন্ট। এবার নর্মেটিভ অ্যাসেসমেন্ট কি? নর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ অ্যান evolution method that test skill and abilities that are applicable in real life situation. নর্মেটিভ মূল্যায়ন হৈছে এনে এক মূল্যায়ন পদ্ধতি যে বাস্তৱ জীৱনৰ সৈতে পৰিস্থিতিত প্রযোজ্য যে দক্ষতা আর ক্ষমতা আছে তো পরীক্ষা করে। অর্থাৎ কি নর্মেটিভ অ্যাসেসমেন্ট এমন একটা অ্যাসেসমেন্ট বা এমন একটা মূল্যায়ন পদ্ধতি যেটা কি করে আমাদের বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড অ্যাপ্লিকেবল যে আমাদের এবিলিটিসগুলো রয়েছে সেইগুলোর পরীক্ষা নিরীক্ষা করে। তো এটাও একদম সত্য, সুতরাং স্টেটমেন্ট 1 এবং 2 দুটাই কিন্তু কারেক্ট। তো স্টেটমেন্ট এজারশন থেকে প্রশ্ন আসবে বা সরাসরি ডাইরেক্ট স্টেটমেন্ট থেকেও প্রশ্ন আপনাদের আসতে পারে। তো মাথায় রাখবেন, এখানে দেখুন যদি জানা না থেকে জেনে রাখুন যে সমানক মূল্যায়ন বা সেলফ স্ট্যান্ডার্ড অ্যাপ্রাইজাল তখনই হবে যখন কী হবে, একটা ছাত্রের প্রিভিয়াস যেটা রয়েছে তার পারফরমেন্সের সঙ্গে বর্তমান পারফরমেন্সের তুলনা করা হবে, কম্পেয়ার করা হবে প্রিভিয়াস বর্তমান, দ্যাট ইজ কল্ড সমানক মূল্যায়ন বা আপনাদের বলতে পারেন সেলফ স্ট্যান্ডার্ড অ্যাপ্রাইজাল। আর নর্মেটিভ অ্যাসেসমেন্ট ওইটাই যে অ্যাসেসমেন্টের মাধ্যমে বা যে মূল্যায়নের মাধ্যমে আমরা বাস্তব জীবনের সঙ্গে যেগুলো অ্যাপ্লিকেবল রয়েছে বা প্রযোজ্য রয়েছে এই দক্ষতাগুলিকে আমরা যাতে কী করতে পারি, একটা ব্যবস্থা করতে পারি বা সামঞ্জস্য বজায় রাখতে পারি, এটাকে বলা হয় কি নর্মেটিভ অ্যাসেসমেন্ট। সুতরাং এই ক্ষেত্রে দুটাই কিন্তু কারেক্ট। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। এবার দেখুন কোয়েশ্চন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ অ্যাসেসমেন্ট ইজ ইউজ টু মনিটর স্টুডেন্ট প্রগ্রেস এন্ড প্রোভাইড ফিডব্যাক ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস। ছাত্রছাত্ৰীৰ অগ্ৰগতি নিৰীক্ষণ কৰিবলৈ, অৰ্থাৎ ছাত্ৰ ছাত্ৰীৰ অগ্ৰগতি নিৰীক্ষণ কৰিবলৈ আৰু পাঠদান আৰু শিকনৰ প্ৰক্ৰিয়াৰ সময়ত মতামত প্ৰদান কৰিবলৈ তলৰ কোনবিধ মূল্যায়ন ব্যৱহাৰ কৰা হয়? সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট নাকি প্লেসমেন্ট অ্যাসেসমেন্ট? তো একটু কারেক্ট আনসার কী হবে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে দেখুন, আপনারা বলুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে? একটা ছাত্রছাত্রীর প্রগ্রেস এবং তার ফিডব্যাকটা দেওয়ার জন্য এবং তার টিচিং লার্নিং প্রসেসের সময় যে আমরা মূল্যায়ন করব, যে অ্যাসেসমেন্ট করব, তাকে আমরা কী বলি? দেখুন আমরা কিন্তু এই টপিকগুলো সবগুলো অ্যানালাইজ করা আছে, টপিকগুলো দেখে না থাকলে দেখবেন। এবং এই প্রশ্নটা অনেক সোজা আপনারা যারা দিচ্ছেন, তো যারা আমার সঙ্গে একমত তারা অবশ্যই কমেন্ট করবেন। দেখুন আমরা কিছুটা কিওয়ার্ড দেখে কিন্তু কারেক্ট অ্যান্সার করবো। এখানে দেখুন কী দেওয়া আছে ভাই, এখানে দেওয়া হচ্ছে ডিউরিং, ঠিক আছে? আমরা টিচিং লার্নিং প্রসেসের ডিউরিং, অর্থাৎ কি শিক্ষণ চলাকালীন আমরা যখন আমরা পাঠদান করব সেই পাঠদান এবং শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন সময় ডিউরিংয়ের যে অ্যাসেসমেন্ট হয় তাকে কী বলা হয়? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে? সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কি দ্য এন্ড অফ দ্য কোর্স বা এন্ড অফ দ্য সেশন, একদম শেষে, একদম কোর্সের শেষে বা আমাদের পড়ানোর শেষে, অর্থাৎ নির্দিষ্ট কিছু একটা শেষে।
দ্যাট ইজ কল এন্ড অফ দ্য কোর্স বা এন্ড অফ দ্য সেশন, এই ধরনের কিছু একটা হবে, দ্যাট ইজ কল সামেটিভ। আর ফর্মেটিভ মানে কি ডিউরিং মানে চলাকালীন সময়, শিক্ষণ চলাকালীন সময়। আর নিদানমূলক অ্যাসেসমেন্ট মানে কি ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট মানে কি আমরা ছাত্রের কোথায় কি সমস্যা রয়েছে সেটা আমরা খুঁজে বের করব, অর্থাৎ তার সমস্যাটা কোথায় রয়েছে, আর সে কোন জিনিসটা বুঝতে পারছে না এবং কেন বুঝতে পারছে না, সমস্যা কোথায় হচ্ছে, দ্যাট ইজ কল ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি, কোয়েশ্চন নাম্বার 3। এবার দেখুন আরেকটা রয়েছে স্টেটমেন্ট। এবার দুটা স্টেটমেন্ট এবার দেওয়া আছে। প্লেসমেন্ট এভলিউশন ইজ বেসিক্যালি ইউজ টু মেজার দ্য এন্ট্রি বিহেভিয়ার অর এক্সিস্টিং নলেজ অফ দ্য লার্নার। প্লেসমেন্ট মূল্যায়ন মূলত শিক্ষার্থীসকলৰ প্ৰৱেশ আহৰণ বা বিদ্যমান জ্ঞান জুখিবলৈ ব্যৱহাৰ কৰা হয়। কি বলেছে দেখুন, প্লেসমেন্ট অ্যাসেসমেন্টটা হচ্ছে কি বিশেষ করে শিক্ষার্থীর যে ব্যবহার, এন্ট্রি অর্থাৎ প্রবেশ আচরণ বা এন্ট্রি বিহেভিয়ার বা যে নলেজটা আছে, এক্সিস্টিং নলেজ যেটা আছে শিশুদের, তার কি করে মেজার করে, তার জন্য ব্যবহার করা হয়। প্লেসমেন্ট এভলিউশন কেন ব্যবহার করা হয়, কেন বেসিক্যালি ব্যবহার হয়, ছাত্রদের এন্ট্রি বিহেভিয়ার বা প্রবেশ আচরণ বা তার যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটা মাপার জন্যই আমরা কি করি, প্লেসমেন্ট এভলিউশন ব্যবহার করি। সুতরাং এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 এটা হবে, এটা স্টেটমেন্ট আমাদের শুদ্ধ। তারপর দেখছি, এবার দেখুন আমরা স্টেটমেন্ট 2 কি বলেছে। স্টেটমেন্ট 1 তো কারেক্ট আমরা দেখলাম। স্টেটমেন্ট 2 কি বলেছে, দ্য কিওয়ার্ড হুইচ ইজ ইউজড ফর প্লেসমেন্ট এভলিউশন ইজ দ্য এন্ট্রি বিহেভিয়ার। যে এন্ট্রি বিহেভিয়ারের যে মূল কিওয়ার্ড, এটাই হচ্ছে কি প্লেসমেন্ট এভলিউশনের মূল কথা। প্লেসমেন্ট এভলিউশনের ভাবেই ব্যবহার করা মূল শব্দটি হয়েছে প্রবেশ আহরণ, অর্থাৎ প্লেসমেন্ট মূল্যায়ন বা প্লেসমেন্ট এভলিউশনের মূল কথা বা মূল শব্দই হচ্ছে কি এন্ট্রি ব্যবহার। এই কথাটা আমরা এখানেই বলেছিলাম, স্টেটমেন্ট 1-এও সেম কথা বলা হচ্ছে যে প্লেসমেন্ট যে এভলিউশন আছে সেটা সেই প্রবেশ ব্যবহারের জন্য সেটা কী করা হয়, মাপযোগ করা হয় বা মেজার করা হয়। তো আলটিমেটলি এটাও কারেক্ট। সুতরাং স্টেটমেন্ট 1 এবং 2 বথ স্টেটমেন্ট কারেক্ট। তো বথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট, অর্থাৎ অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, নেক্সট প্রশ্ন দেখি। 4 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনফর্মাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, নিচের কোনটা ইনফর্মাল অ্যাসেসমেন্ট নয়। তো এক্ষেত্রে পর্যবেক্ষণ, রেটিং স্কেল, আলোচনা, এই সবগুলো হচ্ছে কি ইনফর্মাল অ্যাসেসমেন্ট। আর নিযুক্তি বা অ্যাসেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট হতে সেটা কি, সেটা আমাদের ইনফর্মাল নয়, সেটা কি, সেটা হচ্ছে ফর্মাল অ্যাসেসমেন্ট। তো ফর্মালটা বুঝতে পারেন। পর্যবেক্ষণ করা, রেটিং স্কেল করা, আলোচনা করতে অর্থাৎ সরাসরি যুক্ত হওয়া কোনো কিছুর মধ্যে, সেটা কি আমাদের সেটা এক একটা কী বলে ইনফর্মাল অ্যাসেসমেন্ট। আর নিযুক্তি বা আপনারা অ্যাসাইনমেন্ট যেটা বলবেন সেটা হচ্ছে কি ফর্মাল অ্যাসেসমেন্ট। তো এখানে বলেছে হুইচ ইজ নট এন ইনফর্মাল, তো নিযুক্তি বা অ্যাসাইনমেন্ট সেই ক্ষেত্রে কী নয়, ইনফর্মাল নয়, এটা কি, এটা হচ্ছে একটা ফর্মাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন দেখে নেওয়া যাক। আবার দেখুন স্টেটমেন্ট, এবার স্টেটমেন্টে কিন্তু অনেক প্রশ্ন কারেক্ট হয়। মেজারমেন্ট ইন এডুকেশন ইজ টু কালেক্ট ইনফরমেশন ফর এভালুয়েশন, অর্থাৎ কি শিক্ষাত মাপযোগ হল মূল্যায়নের বাবে তথ্য সংগ্রহ করা। কারণ কি দেখুন, মেজারমেন্ট ইজ ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে মেজারমেন্ট যেটা বলা হয়, এই মেজারমেন্টটা হচ্ছে কি এভলিউশনের ডাটা কালেক্ট করার একটা পদ্ধতি। ঠিক আছে, একজন ছাত্র কী করেছেন দেখুন, একজন টিচার কী করেছেন, তিনি এভলিউশন নিয়েছেন। ধরে নিন একজন কী করেছেন, একজন টিচার তিনি কী করলেন, এভালুয়েশন করলেন, একটা কী করলেন, মূল্যায়ন করলেন। তো মূল্যায়ন করে তিনি কী করবেন, জেনারেলি আমরা যেহেতু বলি না তবুও দেখুন আমরা কী করি, তিনি একটা নাম্বার দেবেন, হয়তো সে 5-এর মধ্যে 4 পেয়েছে বা 10-এর মধ্যে 3 পেয়েছে, অর্থাৎ তিনি একটা কী করবেন, একটা নাম্বার করবেন, অর্থাৎ কী করবেন, তিনি মেজার করবেন। এই যে মেজারমেন্ট, তো মেজারমেন্টটা কি, এটা তিনি একটা ডাটা কালেক্ট করলেন কি না, এভলিউশনের ডাটা কালেক্ট করলেন, তো ইনফরমেশন কালেক্ট করলেন। তো অর্থাৎ মেজারমেন্ট ইন এডুকেশন ইজ টু কালেক্ট ইনফরমেশন ফর এভলিউশন, এটা হচ্ছে কারেক্ট। এটা স্টেটমেন্ট 1 হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট। এভলিউশন ইজ ডান এট দ্য এন্ড অফ দ্য টাস্ক, এখানে বলেছে যে কাজ শেষ হওয়ার পরে এভলিউশন হয়, কিন্তু আমরা জানি ভাই যে ফরমেটিভ এভলিউশন যেগুলো হয়, ফরমেটিভ এভলিউশনগুলো শুধু যে এন্ডের পরে হবে তা না, ফরমেটিভ এভলিউশনটা আমাদের কি হয় না, এন্ড অফ দ্য টাস্ক হয় না, সেটা আমাদের ডিউরিং দ্য টাস্ক হয়, অর্থাৎ কাজ চলাকালীন সময় হয়। আর এখানে সুতরাং এন্ড অফ দ্য অ্যাক্ট হবে সামেটিভ অ্যাসেসমেন্ট বা সামেটিভ এভলিউশন,
আর ফরমেটিভ এভলিউশন যেটা হবে সেটা সবসময় মানে ডিউরিং হবে, চলাকালীন সময় হবে। তো এখানে বলেছে এভলিউশন সর্বদা কী হবে, এন্ড অফ দ্য ট্যাক্সে হবে, কামর হেহক মূল্যায়ন করা হবে, সেটা ভুল হবে, সেটা আমাদের রং ইনফরমেশন। এভলিউশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম মেজারমেন্ট। এখানে বলেছে দেখুন মেজারমেন্ট থেকে এভলিউশন সম্পূর্ণ ডিফারেন্ট, কিন্তু ভাই সম্পূর্ণ ডিফারেন্ট নয়। কারণ কি, মেজারমেন্টের মাধ্যমে কিন্তু এভলিউশন করা হয়। মেজারমেন্ট একটা কি ন্যারো কনসেপ্ট এবং এভলিউশন কি একটা বাস্ট কনসেপ্ট, এবং এভলিউশনের মধ্যে কিন্তু মেজারমেন্ট রয়েছে। যার জন্যই মেজারমেন্ট এখানে কি বলেছে, মেজারমেন্টের দ্বারাই কী করা হয়, এভলিউশনের একটা ডাটা কালেক্ট করা হয়, বা এভলিউশনের ডাটাটা মেজারমেন্টের দ্বারাই কী করা হয়, কালেক্ট করা হয়। সুতরাং এই ক্ষেত্রে অপশন নম্বর যেটা বিবৃতি নাম্বার স্টেটমেন্ট নাম্বার 2 এবং স্টেটমেন্ট নাম্বার 3 দুটোই কিন্তু গলত হয়ে গেল। শুধুমাত্র স্টেটমেন্ট নাম্বার 1টা কারেক্ট। তো তলত ওপরত দিয়া উক্তিসমূহের ভিতৰত কোনটো শুদ্ধ বা সঠিক, তো আমরা বলতে পারি অনলি 1 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। The object of remedial teaching is to give additional help to peoples who for one reason or another have fallen behind the rest of the class in the English languages। অর্থাৎ কি বলেছে দেখি, দেখুন প্রতিকারমূলক পাঠদানের উদ্দেশ্য হয়েছে, অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্যটা কি, যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে কোনো নহয় কোনো কাৰণত ইংরেজি ভাষাত হেনির বাকি সকলের পড়া পিছ পড়ি আছে, যে সকল ছাত্ররা কোনো না কোনো একটা কারণে, যে কোনো একটা কারণ হতে পারে, কোনো না কোনো একটা কারণে ইংরেজি ভাষায় বাকি ছাত্রদের সঙ্গে সে কী করছে, পিছিয়ে পড়ে আছে, তেওঁলোকৰ অতিরিক্ত হয় আগ বঢ়াব লাগে, যার কারণে তাদের কি করতে লাগে, তাদের বেশি বেশি কী করতে লাগে, সাহায্য সহযোগিতা করতে লাগে। তার কারণ কি, সাম মে হ্যাভ পুয়ার মেমোরি, অর্থাৎ কিছুমানের স্মৃতিশক্তি বেয়া হতে পারে, অর্থাৎ কিছুমানের যে স্মরণ শক্তি সেটা খারাপ হতে পারে, কিছুটা কম হতে পারে, যার জন্য সে কী করতে পারছে না, মেমোরিটা ক্যাচ করতে রাখতে পারছে না। আচ্ছা, এটা হতে পারে, আপাতত দেখে রাখছি। সাম মে হ্যাভ এ পুয়ার লেভেল অফ মোটিভেশন, তো কিছু সংখ্যক ছাত্রছাত্রী হয়তো বা মোটিভেশনের কম হতে পারে, প্রেরণার মাত্রা বেয়া হতে পারে। মোটিভেশন যদি কম থাকে তখন তার মধ্যে সেটা আমরা মেইন বলেছি, শেখার ক্ষেত্রে মোটিভেশন ইজ দ্য মেইন। সুতরাং এটাও হতে পারে কারেক্ট আনসার। মোটিভেশন কম থাকার কারণে হয়তো সে জিনিসগুলো বুঝতে পারছে না, বা তার মেমোরি পাওয়ার কম থাকার কারণে হয়তো সে বুঝতে পারছে না। সাম মে হ্যাভ এ শর্ট স্প্যান অফ অ্যাটেনশন ইন ওয়ার্ক সিচুয়েশন অর অ্যাসোসিয়েটেড বিহেভিয়ারাল প্রবলেম, কিছুটা কর্ম পরিস্থিতি বা ইয়ার লগত জড়িত আচৰণৰ সমস্যা কম সময়ের ভাবে মনোযোগ আকর্ষণ থাকিব পারে। অর্থাৎ এমন কিছু কাজ যে আচরণ সমস্যার কম সময়ের ভাবে মনোযোগ থাকিব পারে, যে এমন কিছু কাজ তারা করে, এমন কিছু কাজ তারা শর্ট স্প্যান অফ অ্যাটেনশন, তারা এমন কিছু কাজ করে যে কাজটা তাদের করাটা উচিত নয়, যার কারণে তাদের কিছু সমস্যা তারা ভুগতে পারে, যার কারণে যে বেশি সময় তার মধ্যে মনে থাকে না। অর্থাৎ ছাত্ররা এমন কিছু কাজ করে যে কাজের মাধ্যমে তার যে মেমোরি পাওয়ারটা কী হচ্ছে, কম হয়ে যাচ্ছে, এবং সে বেশি সময় সেটাকে ধরে রাখতে পারছে না, তার মনোযোগ অতি কম হয়, সে কারণে বেশি সময় সে মনোযোগ দিয়ে সেই জিনিসটা ধরে রাখতে পারছে না, এটা কিন্তু কারণ হতে পারে। তো সুতরাং অল অফ দ্য অ্যাবভ সিচুয়েশন আর পসিবল, এখানে উপরে সবগুলোই কারেক্ট আনসার হতে পারে, অর্থাৎ সবগুলোই পসিবল হতে পারে। সো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি, এ ডায়াগনস্টিক টেস্ট ইজ ইউজ টু অ্যাসেস, কী বলেছে ভাই, ডায়াগনস্টিক যে টেস্ট, এটা কেন অ্যাসেস করা হয়? দেখুন, লার্নার্স এবিলিটি টু সামারাইজ দ্য মেইন পয়েন্ট অফ দ্য টেক্সট, একটা পাঠের যে মূল কথা আছে, মূল কথার সারাংশ শিক্ষার্থীরা তুলে ধরার ক্ষমতা বা সামারাইজ করার ক্ষমতা, সংক্ষিপ্ত বর্ণনা করার ক্ষমতা। লার্নার্স এবিলিটি টু রিকগনাইজ দেয়ার ওন মিস্টেক, আমরা ডায়াগনস্টিক টেস্ট তখনই করি যখন কি করা হয়, কেন করা হয়, কারণ শিক্ষার্থীসকলের নিজের ভুল চিনি পাওয়ার ক্ষমতা, তারা নিজে ভুল করতে পারে। আরে ভাই, নিজে ভুল করতে নিজে শুদ্ধ করবে, এটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, এটা ঠিক না। এটা আমাদের ডায়াগনস্টিক টেস্ট কেন হবে? শিক্ষার্থীসকলের কৃতিত্বর ক্রমত র্যাঙ্কিং করা, আর র্যাঙ্ক লার্নার টু ইন অর্ডার টু অ্যাসেসমেন্ট লার্নার স্ট্রং অ্যান্ড উইক পয়েন্ট। তো তার আগে আমরা জেনে নিই যে নিদানমূলক পরীক্ষা, নিদানমূলক পরীক্ষা বলুন বা ডায়াগনস্টিক টেস্ট বলুন, আসলে সেটা কি? ছাত্রছাত্রীদের, অর্থাৎ এটার একদম শুদ্ধ কথা যদি বলি, সেটা হচ্ছে কি কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা। ছাত্ররা বুঝতে পারছে না, তার সমস্যা হচ্ছে, তো সমস্যাটা কেন হচ্ছে,
সমস্যাটা কেন হচ্ছে, ওই যে কেন হচ্ছে, সেই কেন যে হচ্ছে, এই যে আমি পরীক্ষা করব যে পদ্ধতির মাধ্যমে যে কেন হচ্ছে এটা খোঁজার জন্য আমি যে পদ্ধতি ব্যবহার করব সেটাই হচ্ছে নিদানমূলক পরীক্ষা, বা আমরা বলতে পারি ডায়াগনস্টিক টেস্ট। ঠিক আছে, আর এই ডায়াগনস্টিক টেস্ট করার পর আমি তার সমস্যা বুঝতে পারলাম, তো তার সমস্যার সমাধান অনুযায়ী আমি তো কী করলাম, রিমিডিয়াল টিচিং দিলাম। বোঝা গেল? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে লার্নার স্ট্রং অ্যান্ড উইক পয়েন্ট। এখানে দেখুন মূল কথা সারমর্ম সে তুলে ধরবে সেরকম কোনো কথা নয়, তার নিজের ভুল সে নিজে চিনতে পারবে সেটা কোনো কথা নয়, তার কৃতিত্ব কমে র্যাঙ্কিং করা, র্যাঙ্ক বা অর্ডার পেটাগুজির ভাষায় জেনারেলি অ্যাচিভমেন্টের ক্ষেত্রে হয় না, নেগেটিভ ওয়ার্ড। সুতরাং তার শক্তিশালী এবং দুর্বল দিক, আমরা তার দুর্বল দিক যেটা রয়েছে বা উইক পয়েন্ট যেগুলো রয়েছে সেটা যদি আমি ডায়াগনোস করি তাহলে বুঝতে পারবো যে তার সমস্যা কোথায় রয়েছে। আর যেখানে তার সমস্যা রয়েছে সেখানে আমি মেডিসিন দেবো, অর্থাৎ কি রিমিডিয়াল টিচিং দেবো। এই রিমিডিয়াল নামক ট্যাবলেট দেবো বা ভিটামিন ফাইল দেবো, রিমিডিয়াল ফাইল দিব, রিমিডিয়াল আমরা ফাইল দেবো বা রিমিডিয়াল স্যালাইন দেবো, ইঞ্জেকশন দেবো, অর্থাৎ রিমিডিয়াল আমরা দেবো। দেওয়ার পরে কী হবে, তার জিনিসটা সাকসেসফুল। ঠিক আছে, নেক্সট, দ্য এইম অফ রিমিডিয়াল টিচিং ইজ, প্রতিকারমূলক পাঠদানের লক্ষ্য হলো। এবার কি দেখুন, এবার এই প্রশ্ন দেখুন, দ্য এইম অফ রিমিডিয়াল টিচিং ইজ, এটার কারেক্ট আনসার কী হতে পারে? প্রতিকারমূলক পাঠদানের লক্ষ্য কী, এটা কারেক্ট আনসার কী হতে পারে একটু ভাবুন তো। দ্য এইম অফ রিমিডিয়াল টিচিং টু ডায়াগনোস লার্নিং ডিফিকাল্টিস, টু এলিমিনেট ineffective habits, reteach incorrectly learned skill, both B and C। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে একটু ভাবুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন তো ভাই। টু ডায়াগনোস লার্নিং ডিফিকাল্টি, অর্থাৎ কি তার লার্নিং ডিসেবিলিটি, তার শিক্ষণের অসুবিধা নির্ণয় করিব, অর্থাৎ কি তার কি অসুবিধা আছে সেটা আমরা দেখতে গেলে, তার কি অসুবিধা আছে সেটা দেখতে গেলে আমরা কি করব, ডায়াগনস্টিক টেস্ট করব। এটা রিমিডিয়াল টিচিং আমরা করব না। ঠিক আছে, বুঝতে পারলেন? দেখুন সমস্যা দেখুন ভাই, টু ডায়াগনোস লার্নিং, তার শিক্ষণের ক্ষেত্রে কোথায় কি সমস্যা রয়েছে, তার কি অসুবিধা রয়েছে, সেটা আমরা যদি সমস্যা সেটা যদি আমরা ডায়াগনোস করতে চাই বা অসুবিধাটা আমরা বুঝতে চাই, তখন এটা বুঝতে গেলে আমাদের কী করতে হবে, যে টেস্টটা করতে হবে সেটা কি নিদানমূলক পরীক্ষা, বা বলতে পারেন আপনি ডায়াগনস্টিক টেস্ট। এটা রিমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্য না। টু এলিমিনেট ইনএফেক্টিভ হ্যাবিটস, অকার্যকরী অভ্যাস দূর করি, অর্থাৎ তার এমন কিছু অভ্যাস আছে যেগুলো আর কি অকার্যকরী, সেগুলো দরকারি না, অদরকারি কিছুটা বা অপ্রয়োজনীয় কিছুটা অভ্যাস তার মধ্যে রয়েছে যেটা তাকে কী করছে, খারাপ করছে। তো রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে আমরা তাকে কী করতে পারি, তার অকার্যকরী অভ্যাসটাকে দূর করতে পারি, বা তার খারাপ অভ্যাসটাকে আমরা কী করতে পারি, ভালো অভ্যাসে পরিণত করতে পারি। এটা হতে পারে অপশন নাম্বার বি। ঠিক আছে, হতেই তো পারে। রিটিচ ইনকারেক্টলি লার্ন স্কিল, ভুল কই শিকি অহা দক্ষতা পুনর্শিক্ষা, অর্থাৎ শিশুটা একটা জিনিস যদি ভুল করে শিখে আসে তখন সেটাকে আবার তাকে শুদ্ধ করে শিখিয়ে দেওয়া। একটা স্টুডেন্ট হয়তো একটা জিনিস ভুলভাবে শিখে নিয়েছে, তাকে সেটা কী করবো, আমি শুদ্ধভাবে শেখাবো। কীভাবে শেখাবো, সেই রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে, বা রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে আমি তাকে ভুল জিনিসটাকে আমি কী করব, ভালো করে আবার শুদ্ধ করে শেখাবো। এখানে বি এবং সি দুটোই হবে কারেক্ট। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রিমিডিয়াল টিচিং ইজ এ, প্রতিকারমূলক পাঠদান হলো, কথা হচ্ছে প্রতিকারমূলক পাঠদান কি, প্রিপারেশন অফ টিচিং, সিস্টেমেটিক প্রসেস, প্রি টিচিং প্রোগ্রাম, নাকি র্যান্ডম প্রসেস। কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। পাঠদানের প্রক্রিয়া, পদ্ধতিগত প্রক্রিয়া, প্রাক শিক্ষণ কার্যসূচি, নাকি যাত্রীচ্ছিক প্রক্রিয়া। কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। রিমিডিয়াল টিচিং ইজ এ কি, রিমিডিয়াল টিচিংটা প্রি টিচিং প্রোগ্রাম, মানে টিচিং শুরু হওয়ার আগে হয়। তো রিমিডিয়াল টিচিং আবার টিচিং শুরু হওয়ার আগে কেন হবে ভাই? আর র্যান্ডমলি কি আমি উঠাবো যে রিমিডিয়াল টিচিংটা র্যান্ডমলি উঠিয়ে দেবো না, এটা প্রিপারেশন অফ টিচিং হবে না, প্রিপারেশন অফ টিচিং হবে লেসন প্ল্যান। লেসন প্ল্যানের দ্বারা আমরা কী করি, টিচিংয়ে প্রিপারেশন করি। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে সিস্টেমেটিক প্রসেস, বা পদ্ধতিগতভাবে একটা প্রক্রিয়া। এটা নির্দিষ্ট তার সিস্টেম আছে রিমিডিয়াল টিচিং করার, সুতরাং এটা কারেক্ট আনসার হবে কি সিস্টেমেটিক প্রসেস ইজ দ্য রাইট আনসার। হোয়াট টাইপ অফ এভলিউশন আইডেন্টিফাই দ্য লার্নিং ডিফিকাল্টিস, লার্নিং ডিফিসিয়েন্সিস অ্যান্ড ডিফিকাল্টিস অফ দ্য চাইল্ড, কী ধরনের মূল্যায়নে শিক্ষণের অভাব আর অসুবিধা চিনাক্ত করে। এটা তো কারেক্ট আনসার, আপনারা এত সময় ভাই বললাম, তো এটা কারেক্ট আনসার 100% আপনারা এত সময় করে দিয়েছেন। তো এমন কি মূল্যায়ন আছে যার দ্বারা শিশুদের শিক্ষণের অভাব এবং অসুবিধা আমরা শিনাক্ত করতে পারি, বা অসুবিধাগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে,
আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। লার্নিং ডিফিসিয়েন্সি বলুন বা ডিফিকাল্টিস বলুন, এটা আমরা আইডেন্টিফাই করব কিসের মাধ্যমে, আমরা ডায়াগনস্টিকের মাধ্যমে আমরা কী করব, আইডেন্টিফাই করব, এবং সেটা যে সমস্যার সমাধানটা করব কার মাধ্যমে করব, রিমেডিয়াল মাধ্যমে তার সমাধান করব। বোঝা গেল, শিক্ষণের অভাব হোক বা অসুবিধা হোক সেটা আমরা আইডেন্টিফাই করব ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে, এবং সেটা ডায়াগনোস করার পরে সমস্যা কি বোঝার পরে আমরা রিমেডিয়াল নামক যে ফাইল রয়েছে বা ট্যাবলেট রয়েছে, ভিটামিন ট্যাবলেট দেবো বা কি বলবো আপনাদের ইঞ্জেকশন, স্যালাইন যা দরকার হয় আপনারা দেবেন, রিমেডিয়াল নামক স্যালাইন দেবেন, সমস্যার সমাধান। ঠিক আছে ভাই, তো দেখুন এই ছিল আজকের আমাদের 10টা প্রশ্ন। ঠিক আছে, আশা করি কেমন লাগছে, 10টা আমাদের ক্লাসের আনসার কিউ এখানে রয়েছে সবগুলা প্রশ্নের। তো এই ধরনের ক্লাস যদি আপনাদের অবশ্যই প্রয়োজন হয়, প্রত্যেক দিন আপনারা পাবেন এই ধরনের ক্লাস। যদি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা যদি বলেন তো অবশ্যই ক্লাস আমরা কন্টিনিউ করবো প্রতিদিন। তো ক্লাসটা কেমন লাগছে জানাতে ভুলবেন না, এবং কোন টপিক নিয়ে ক্লাস, প্যাডাগজির কোন টপিক নিয়ে আমরা ক্লাস করব। এখানে দেখুন 15 মার্কস আসে, যেটা অত্যন্ত একটা মানে লার্জ নাম্বার এখানে মার্কস আপনাদের রয়েছে টেট কোয়ালিফাই হওয়ার জন্য। তো আপনারা যদি চান তাহলে প্রত্যেকদিন আমরা এই ধরনের একটা ক্লাস প্রোভাইড করব, আপনার জন্য ভ্যালুয়েবল ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সহ। সুতরাং যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।